সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ইংলিশ ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে। দেখো, আমরা একটা প্যাসেজ যখন পড়তে যাই তখন কিন্তু আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই কীভাবে আনসার করব, কয় নাম্বারের প্রিপারেশন নেব। সো তোমাদের আর কোনো চিন্তার কোনো দরকার নেই। আজকে আমি যে প্যাসেজটা পড়াবো সেটা থেকে 35 মার্কস কীভাবে আনসার করতে হবে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো। আর আমাদের ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে, ইনশাল্লাহ তোমরা ভালো একটা আউটপুট পাবে। ভালো একটা কী পাবে? আউটপুট পাবে। তাহলে দেখো, আমার এখানে দেখতে পাচ্ছ তোমরা ইএফটি ইংলিশ ফর টুডে ব্রজেন দাস পার্ট 1। ব্রজেন দাস কি পার্ট 1। তাহলে ব্রজেন দাসের প্যাসেজটা কি আমি পড়াতে যাচ্ছি। তোমরা যারা যুক্ত হচ্ছ তোমরা তাড়াতাড়ি আমাকে মেনশন করে জানিয়ে দাও, তোমাদের বন্ধুদের একটু জানিয়ে দাও আমাদের আজকের ক্লাসটি শুরু হয়ে গেছে। তাহলে চলো আমরা প্যাসেজটা পড়া শুরু করি। প্যাসেজটা যদি আমরা পড়ি তাহলে অনায়াসে আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে দেখো, ব্রজেন দাসের প্রশ্নটা ব্রজেন দাসের প্রশ্নটা পড়ার আগে তোমাকে একটা বিষয় সম্পর্কে সম্পর্ক ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে ওনার যে জীবনী আছে সেটা হচ্ছে তোমার কিসের উপর? ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন তিনি। ইংলিশ চ্যানেল সম্পর্কে তোমাকে একটু ধারণা রাখতে হবে। তাহলে চলো আমরা ইংলিশ চ্যানেল সম্পর্কে একটু আলোকপাত করি। দেখো, ইংলিশ চ্যানেল হচ্ছে কোনো মুভি দেখার কোনো চ্যানেল নয়। ইংলিশ চ্যানেল কি কোনো মুভি দেখার চ্যানেল নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল। আমি তোমাকে একটা কথা বলি, শোনো। এটা হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগর এবং নর্থ সি উত্তর সাগর, ঠিক আছে? আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগরকে যুক্তকারী, উত্তর সাগর আটলান্টিক মহাসাগর এবং কি উত্তর সাগরকে কি যুক্তকারী। তাহলে দেখো, এটাকে বেসিকলি আর্ম অফ আটলান্টিক ওশান বলা হয়। আমরা জানি আর্ম মানে বাহু। তাহলে দেখো তো, এটা অনেকটা হচ্ছে বাহুর মতো। কিসের মতো? বাহুর মতো। তাহলে আমি তোমাকে যদি বলি আটলান্টিক ওশান এবং নর্থ সিকে যারা যুক্ত করেছে সেটা হচ্ছে কি ইংলিশ চ্যানেল। তাহলে ইংলিশ চ্যানেল লম্বায় হচ্ছে তোমার 560 কিলোমিটার, 560, ঠিক আছে? 560 কিলোমিটার এটা হচ্ছে লম্বা। তারপরে দেখো, এটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় এটার প্রস্থ অনেক রকম। যেমন কিছু কিছু জায়গায় 240 কিলোমিটার প্রস্থ, ঠিক আছে? উইথ হচ্ছে প্রস্থ হচ্ছে 240 কিলোমিটার। তবে আমরা আজকে যেই বিষয়টা পড়বো সেটা হচ্ছে তোমার কালাই ফ্রান্স এবং ইংল্যান্ডের যে একটা অংশ আছে সেটা হচ্ছে সর্বনিম্ন, সেটা হচ্ছে 34 কিলোমিটার। সেটা হচ্ছে কি 34 কিলোমিটার। বিশেষ করে এটার গভীরতা হচ্ছে তোমার 63 মিটার। আমি যদি মিটারকে যদি ফিটে যদি রূপান্তর করি 207 ফিট। তাহলে গভীরতা হচ্ছে কি 207 ফিট, যেটাকে আমরা 63 মিটার বলে থাকি। এর পরবর্তীতে দেখো আমরা আরও একটা বিষয় দেখি, সেটা হচ্ছে দেখো, এটার গভীরতা অনেক বেশি। তাহলে এটা জয় করা কিন্তু খুব সহজ বিষয় নয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় ব্রজেন দাস যে অংশটুকু জয় করেছিলেন, এটা 1961 সালে, 1961 সালে ষষ্ঠবারের প্রচেষ্টায়, 5বার কিন্তু ব্যর্থ হয়েছিল সে। তাহলে দেখো, এটা এক পাশ থেকে যুক্ত করেছে ফ্রান্সের যে জায়গা আছে সেটার নাম হচ্ছে কালাই, সেটাকে কি বলা হয়? কালাই বলা হয়। আর ইংল্যান্ডের একটা প্রান্ত যোগ করছে, সেটাকে ডোবার বিচ বলা হয়। সেটাকে কি বলা হয়? ডোবার বিচ বলা হয়, অথবা ক্যানশোর বলা হয়। কি বলা হয়? ক্যানশোর বলা হয়। তাহলে এটা একটু মনে রাখবা। তাহলে আমি যে কথাটা বলেছি, আটলান্টিক মহাসাগর এবং নর্থ সিকে যুক্তকারী যে একটা চ্যানেল রয়েছে তাকে ইংলিশ চ্যানেল বলা হয়। এটা হচ্ছে 560 কিলোমিটার লম্বা। এটার গভীরতা হচ্ছে তোমার 63 মিটার, যেটাকে আমরা 207 ফিট বলে থাকি। এরপরে দেখো, এটা ক্ষেত্র বিশেষে এটার প্রস্থ কিন্তু অনেক বড়, ঠিক আছে? সর্বোচ্চ হচ্ছে তোমার 240 কিলোমিটার। আর ফ্রান্স এবং এই যে এইটা দেখো, ফ্রান্স এবং কি ইংল্যান্ডের যে জায়গাটা আছে যেখান থেকে সাঁতারুরা সচরাচর এটা জয় করে, ফ্রান্সের যেই জায়গায় আছে সেটার নাম হচ্ছে কালাই। এস উচ্চারিত হবে না, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এস উচ্চারিত হয় না। কনসোনেন্ট কোনো ওয়ার্ডের শেষে যদি বসে কোনো কনসোনেন্ট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, তাহলে সেই কনসোনেন্টটা উচ্চারিত হয় না। যেমন আমরা ফাফ দু প্ল্যাসি পড়েছি, সাউথ আফ্রিকার বিখ্যাত একজন ক্রিকেটার ফাফ দু প্ল্যাসি। তাহলে দেখো তো, এখানে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে নর্থ সি এবং আটলান্টিক মহাসাগরকে যে যুক্ত করেছে সে হচ্ছে ইংলিশ চ্যানেল। এটা অনেকটা আর্মের মতো দেখতে, এই জন্য এটাকে আর্ম অফ আটলান্টিক ওশান বলা হয়। এটা হচ্ছে 240 কিলোমিটার প্রস্থে। আর যেটা সবচেয়ে কম সেটা হচ্ছে 34 কিলোমিটার। এটা দৈর্ঘ্য হচ্ছে 560 কিলোমিটার, আর ডেপথ হচ্ছে গভীরতা হচ্ছে 63 মিটার, যাকে আমরা 207 ফিট বলে থাকি। তাহলে এখানে ব্রজেন দাস বলে যে মানুষটা আছেন, উনি হচ্ছে বাংলাদেশের একজন মানুষ। 1961 সালে তিনি কি জয় করেছিলেন? ইংলিশ চ্যানেল জয় করেছিলেন। তাহলে দেখো, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমরা অনায়াসে বুঝে যাবে আজকের এই বিষয়টা। তাহলে আসো, আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি ইংলিশ চ্যানেল কি, ইংলিশ চ্যানেলের গভীরতা কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু। তাহলে এই যে এই জায়গায় ফ্রান্সের এই কালাই থেকে ইংল্যান্ডের ডোবার বিচের এক ক্যানশুরে এখান থেকে যাতায়াত করে সাতরায় পার হওয়ার মধ্যে তিনি একটা বিশ্ব রেকর্ড করেছিলেন। উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন
বিখ্যাত মানুষ ব্রজেন দাস। তাহলে দেখো আমরা প্যাসেজটার মধ্যে যাচ্ছি। প্যাসেজটা যখন পড়াবো তোমরা ভালো করে খেয়াল করবা, কারণ আমার প্যাসেজ পড়ানো মানে হচ্ছে অনায়াসে খুব সহজে সব কিছু বোঝা। তাহলে দেখো আমরা একটু দেখি, একটু আসো আমরা দেখি প্রত্যেকে একটু দেখি আসো। তাহলে দেখো, I could hear very faint voices as if coming from the other side of the globe world. তাহলে এখানে বোঝা যাচ্ছে, দেখো তোমাকে বলছে read the passage and answer the question A and B। তাহলে আমরা এমসিকিউ এবং বেসিকলি প্রশ্নগুলো আনসার করব আমরা। এর পরবর্তীতে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা আনসার করব, ঠিক আছে? আমি প্রশ্নগুলো শেষের দিকে রেখেছি। তাহলে আমরা সচরাচর এমসিকিউর পরে আমরা কি আনসার করব? আমরা অ্যান্সার করে ফেলবো বেসিকলি যে ফ্লো চার্ট বলে সেটা, এরপরে সামারি, তারপরে আমরা সর্বশেষ গিয়ে কোয়েশ্চন একটা একটা নিয়ে আমরা অ্যান্সার করব। তাহলে দেখো তো একটা একটা পড়ি, ভালো করে খেয়াল করো। I could hear very faint voices as if coming from the other side of the world. আমরা জানি ওয়ার্ল্ড শব্দের অর্থ কি? গ্লোব। ওয়ার্ল্ড শব্দের অর্থ কি? গ্লোব। এটা আমরা আজীবন মনে রাখবো। তাহলে দেখো, উনি যখন 1961 সালে সর্বশেষবার যখন তিনি বিজয়ী হবেন, ঠিক আছে, ফ্রান্সের কালাই থেকে কোথায় যাবেন তিনি? ইংল্যান্ডের ডোবার বিচ বা ক্যানসুরে যাবেন। যখন তিনি জয় করার আগ মুহূর্তে ছিলেন, তখন উনি বলছে যে আই কুড হিয়ার এ ফেন্ট ভয়েস অ্যাজ ইফ কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড। আমি এমন একটা ভয়েস শুনতে পাচ্ছিলাম, মনে হচ্ছে এটা পৃথিবীর অন্য একটা প্রান্ত থেকে আসছিল, পৃথিবীর অন্য একটা প্রান্ত থেকে আসছিল। তাহলে দেখো তো, ওয়ার্ল্ড শব্দের অর্থ কি? গ্লোব। গ্লোব মানে হচ্ছে পৃথিবী। এরপর দেখো, দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 in the morning। দেখো, ভোর 4টাকে এখানে ইন দ্য মর্নিং বলে কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। তখন এটা হচ্ছে ভোর 4টা, ভোর কি? 4টা। এরপর অ্যান্ড দ্য ডেট সেপ্টেম্বর 22, 1961, এবং এই টাইমটা ছিল যে সেপ্টেম্বরের 22 তারিখ 1961 সাল, ঠিক আছে? সেপ্টেম্বরের 22 তারিখ কি? 1961 সাল। এরপর আই ওয়াজ ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সহস্টেড। দেখো, আমি তোমাকে যদি বলি এক্সহস্টেড শব্দটা অর্থ কি, এটা কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হয়েছে সেখানে এসেছিল, ঢাকা ভার্সিটিতে আমরা কিন্তু দেখতে পাই। সচরাচর এক্সহস্টেড মানে হচ্ছে তোমার ভেরি টায়ার্ড, যখন মানুষ খুব বেশি ক্লান্ত হয়ে যায় টায়ার্ডনেসের কারণে, সেটাকে বলে আমি একদম বিমর্ষ, হতাহত মর্মাহত, সেটাকে এক্সহস্টেড বলা হয়। যে এই ওয়ার্ডটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ডিপ্লেটেড। তাহলে দেখো, যখনই মানুষ একেবারে বিষণ্ণতা নিয়ে ক্লান্ত হয়ে যাবে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, সেটাকে আমরা এক্সহস্টেড, ডিপ্লেটেড, ভেরি টায়ার্ড এটা বলে থাকবো। I was feeling tired and exhausted and was encountering a stiff opposition. দেখো, স্টিফ শব্দের অর্থ হচ্ছে তোমার স্ট্রং, অপোজিশন ফ্রম দ্য স্ট্রং টাইট। তখন স্রোত বেশি ছিল। দেখো, টাইট শব্দের অর্থ হচ্ছে তোমার জোয়ার বা স্রোত। ওনার কথা হচ্ছে আই ওয়াজ ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সহস্টেড। আমি সাঁতার কাটার পর এত বেশি ক্লান্ত ছিলাম, আমি একেবারে খুব বেশি মর্মাহত ছিলাম। এরপর হচ্ছে ওয়াজ এনকাউন্টারিং এ স্টিফ অপোজিশন ফ্রম দ্য স্ট্রং টাইট। মনে করো খুব বেশি স্রোত ছিল, এটা তাকে কোনো মতে পেরে উঠতে দিচ্ছিল না, অর্থাৎ সে যে এটা সাঁতরিয়ে পার হবে সেই সুযোগটা তাকে দিচ্ছিল না। এরপর দেখো, আই লুকড টুয়ার্ডস মাই অ্যাকম্পেনিং মোটরবোট। দেখো, অ্যাকম্পেনিং মোটরবোট মানে কি? আমি তোমাকে যদি বলি, অ্যাকম্পেনিং মানে হচ্ছে সাথে যাওয়া। মনে করো কেউ একজন সাঁতরে পার হবে, তার সাথে একটা মোটরবোট থাকবে। তার যদি কখনো পানি পান করতে হয়, খাবার খাইতে হয়, একটু যদি বিশ্রাম নিতে হয়, তাহলে সেই মোটরবোটের সাহায্যে উঠতে পারবে না, সে মোটরবোটের আশেপাশে করে তারপরে কি সেটা নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে। যদি দেখা যাচ্ছে যে সে কোনো মতে এটা জয় করতে পারছে না, তখন কিন্তু তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়, তখন কিন্তু তার এই যাত্রাটা লিপিবদ্ধ করা হয় না, সে ব্যর্থ হিসেবে তাকে ধরা হয়। তাহলে দেখো তো, ওই রকম অ্যাকম্পানিং মোটরবোট ক্যারিং মাই ম্যানেজার কাজী মোহাম্মদ আলী। ওনার ম্যানেজার ছিল ওই মোটরবোটের মধ্যে, যার নাম হচ্ছে মোহাম্মদ আলী। স্কিপার মানে হচ্ছে তোমার ক্যাপ্টেন। স্কিপার মানে কি? ক্যাপ্টেন। ল্যাং হাচিংচন ছিল অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার মিস্টার জাইও উড। আমি তোমাকে একটা কথা বলি, ওই বোটের মধ্যে, তাদের সাথে যাওয়া বোটের মধ্যে ক্যারিং ম্যানেজার ছিল যে কাজী মোহাম্মদ আলী, ওখানে ক্যাপ্টেন ছিল যে ল্যান হাচিংচন, এবং যে ইংলিশ চ্যানেল পাড়ে দেওয়ার পর যারা লিপিবদ্ধ করে সব কিছু ঠিক করে, ওই রকম একজন অবজারভার, অফিসিয়াল অবজারভার, যিনি সচককে প্রত্যক্ষ করে এটা লিপিবদ্ধ করে দিবে, হ্যাঁ অমুক তমুক এটা জয় করেছে, তারপরে এটা একটা সার্টিফিকেট দিয়ে দিবে। তাহলে ওই রকম একজন অফিসিয়াল অবজারভার গিয়েছিল, যার নাম আমরা কি বলে থাকি? মিস্টার জাইও ওট। এরপরে দেখো, দে ওয়ার অল পয়েন্টিং টুয়ার্ডস দ্য ক্যানশোর। সবাই আমাকে ক্যানশোরের দিকে দেখিয়ে দিচ্ছিল। তাহলে তারা যাত্রা করেছিল ফ্রান্সের কালাই থেকে। উঠবে কোথায়? উঠবে ইংল্যান্ডের ডোবার বিচ, যেটাকে আমরা ক্যানশোর বলে থাকি, যে ওই বিচের নাম হচ্ছে ক্যানশোর। এর পরবর্তীতে দেখো, অ্যাজ আই লুকড আপ
আই কুড সি ফ্ল্যাশেস। তারা সবাই আমাকে ক্যানসুরের দিকে দেখা দিচ্ছে, তারা সবাই আমাকে কি ক্যানসুরের দিকে দেখা দিচ্ছে। যখনই আমি তাকালাম কোথায় দিকে, ক্যানসুর, ইংল্যান্ডের ক্যানসুরের দিকে, বিচের দিকে যখন আমাকে দেখা দিল, যখন আমি তাকালাম আই কুড সি ফ্ল্যাশেস, আমি আলোচ্ছটা দেখতে পেয়েছিলাম। আমরা জানি না ফ্ল্যাশ লাইট, আই কুড সি ফ্ল্যাশেস মানে কি, হঠাৎ করে উনি যখন এভাবে তাকালো, ওভাবে যখন তাকালো, তখন ওই যে ডোবার বিচ, ক্যানসুরের মধ্যে যে আলো জ্বলছিল, সেখানকার আলো তার সামনে এসেছিল। তাহলে আমরা বলতে পারি এটাকে সাডেন অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাইট লাইটস। সাডেন অ্যাপিয়ারেন্স অফ দ্য কি ব্রাইট লাইটস, ওই যে বিচের মধ্যে লাইট জ্বলছিল সেগুলো তার চোখের মধ্যে ধরা দিয়েছিল। অথবা বলতে পারি ব্রজেন দাস ওয়াজ ক্লোজ টু দ্য উইনিং পয়েন্ট, উনি উইনিং পয়েন্টের একেবারে নিকটবর্তী ছিল। উইনিং পয়েন্টের একেবারে কোথায় ছিল, নিকটবর্তী ছিল। তাহলে মনোযোগ দিয়ে রাখো, তাহলে উইনিং পয়েন্টের একেবারে, তাহলে আই কুড সি ফ্ল্যাশেস, তাহলে আমি একটু আলোচ্ছটা দেখতে পেয়েছিলাম, আলো দেখতে পেয়েছিলাম, মানে হচ্ছে সাডেন অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাইট লাইটস অফ ক্যানসুর। অথবা আমরা বলতে পারি ব্রজেন দাস ওয়াজ ক্লোজ টু দ্য উইনিং পয়েন্ট, উনি উইনিং পয়েন্টের একেবারে নিকটবর্তী যখন জয় করবেন 22 তারিখ 1961 সাল সেপ্টেম্বর। এরপর দেখো আই রিয়েলাইজ, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর, আমি শোরের ওই যে তীরের একেবারে নিকটবর্তীতে, আমি একেবারে তীরের কি নিকটবর্তী অবস্থানে রয়েছি। তাহলে দেখো মোটামুটি এখানে উনি যখন জয় করবেন, জয় করার আগ মুহূর্তটা এখানে কি আলোকপাত করছেন। এরপরে স্লাইডে যাচ্ছি, দেখো এরপর স্লাইডে যদি আমরা যাই, আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ অ্যান্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো। তিনি বলছেন আই আস্কড, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াট দ্য টাইম ওয়াজ, তখন কয়টা বাজে, হাউ ফার আই হ্যাড স্টিল টু গো, আমার আর কতটুকু যেতে হবে। খুবই সুন্দর প্রশ্ন, কিন্তু তাদের উত্তরটা আরো সুন্দর। দেখো আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম, হোয়াট দ্য টাইম ওয়াজ, কয়টা বাজে তখন, অ্যান্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো, আমার আর কতটুকু যেতে হবে, আমার আর কতটুকু যেতে হবে। তাহলে দেখো তারা কি বলেছিল, দেখো দে মানে তারা সবাই, দে টোল্ড মি দ্যাট, তারা আমায় বলেছিল, ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি টু মাই সুইম, আমি যদি আমার শরীরের শেষ শক্তিটুকু যদি আমি যদি কি সুইমিংয়ে ব্যয় করি, ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু মাই সুইমিং, আমার যে লাস্ট এনার্জি আছে সেটা যদি আমি, আমার সর্বশেষ যে এনার্জি থাকবে, এক ফোঁটা ঘাম থাকবে, শক্তি থাকবে, সেই শক্তিমত্তাটা যদি আমি সুইমিংয়ে ব্যয় করতে পারি, আই উড সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, তাহলে ফ্রান্স থেকে ইংল্যান্ডে সুইম করার মধ্যে আমি বিশ্ব রেকর্ড করতে পারবো। তাহলে কয়টা বাজে কতদূর যেতে হবে, প্রশ্ন ছিল এটা। তারা উত্তর কে দিয়েছিল, তারা চাইলে উত্তর দিতে পারতো এতটা বাজে এতটুকু যাইতে হবে, কিন্তু তারা কি বলেছিল, তুমি যদি তোমার শরীরের সর্বশেষ বিন্দু যদি শক্তিটুকু যদি সুইমিংয়ে ব্যয় করো, তাহলে ফ্রান্স থেকে ইংল্যান্ডে যাওয়ার যে 34 কিলোমিটার ইংলিশ চ্যানেল পাড়ি দিতে হয়, তাহলে সেটার মধ্যে তুমি ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ উত্তর, এই জন্য তো তারা সাথে গিয়েছিল। এরপর দেখো দিস ইলেকট্রিফাইড মি, ইলেকট্রিসিটি লাগলে তো আমরা একটা হাবিজাবি একটা হিজিবিজিতে পড়ে যাই। তাহলে দেখো তো ইলেকট্রিফাইড মি, আমাকে শক্তি যোগালো। দিস ইলেকট্রিফাইড মি, নতুন করে শুরু করলাম, স্টিমুলেটেড, ইলেকট্রিফাইড শব্দের অর্থ হচ্ছে স্টিমুলেটেড, আমাকে নাড়িয়ে দিল তাদের এই কথাটা। দ্য গোল, যে লক্ষ্য, দ্য গোল লক্ষ্য, ফর হুইচ আই হ্যাভ বিন স্ট্রাগলিং শব্দের অর্থ কি, স্ট্রাগলিং, দেখো বলতে যে লক্ষ্যটা, ফর হুইচ আই হ্যাভ বিন স্ট্রাগলিং ফর দ্য পাস্ট 4 ইয়ার্স, গত 4 বছর ধরে যেই লক্ষ্যটা আমি তাড়িয়ে বেড়াচ্ছি, গত 4 বছর ধরে যে লক্ষ্যটা আমি তাড়িয়ে বেড়াচ্ছি, কুড বি মাইন, অবশেষে সেটা আমার হতে যাচ্ছে। তাহলে 1961 সালে যদি তিনি যদি জয়ের আগ মুহূর্তে থাকে সেপ্টেম্বরের 22 তারিখ, বলে 4 বছর ধরে আমি এটা ট্রাই করছি, আই হ্যাভ টু ট্রাই অ্যাডভান্স এগেন এন্ড এগেন আনটিল মাই সাকসেস। তাহলে আমি 4 বছর ধরে আমি তাড়িয়ে বেড়াচ্ছি, যে সাকসেসটা পাওয়ার জন্য অবশেষে সেটা আমার হতে যাচ্ছে। তাহলে তিনি যাত্রা করেছিলেন 1957 সালে, 4 বছর যোগ করলাম আমি, তাহলে সে 61 সালে 22 সেপ্টেম্বর। ওকে, এরপর দেখো ইট কুড বি মাইন্ড, দি এম, সেই লক্ষ্যটা which goaded me to swim the channel 6 times, বলে যে লক্ষ্যটা পূরণের জন্য আমি ষষ্ঠবারের মতো কি করছি, আমি এই সাঁতার কাটছি। এর আগে 5 বার সে ব্যর্থ হয়েছিল, আমরা একবার না পারলে আমরা হাল ছেড়ে দিই, কিন্তু এই মানুষটা বিশ্ব রেকর্ড করেছিল ষষ্ঠবারে গিয়ে, 5 বার সে কি হয়েছিল, ব্যর্থ হয়েছিল। তাহলে দেখো ফর দ্য ফার্স্ট 4 years could be mine, the aim which goaded me swim in the channel 6 times, বলেছে এই লক্ষ্যটা পূরণের জন্য আমি 6 বার এই ইংলিশ চ্যানেলটা পাড়ি দিয়েছি। তারপরে দেখো ইচ টাইম রিস্কিং মাই লাইফ, আমি প্রতিবার
নিজের জীবনের ঝুঁকি নিয়েছি, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারতো। একটু পর দেখাচ্ছি এখানকার আবহাওয়া কেমন, একটু পর দেখাচ্ছি। দেখো, টাইম রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন, আমার যে সুনাম আছে সেটা রিস্ক নিয়েছি আমি বারবার। ওয়াজ সো ক্লোজ, খুবই নিকটে এটা, ইয়াট ইট কুড বি ফার, ও এত নিকটে তবু যেন কত দূরে, এত কাছে তবু যেন কত দূরে, সো ফার সো ক্লোজ। বলে যে এই লক্ষ্যটা পূরণের জন্য আমি গত 4 বছর ধরে ষষ্ঠবারের মতো কি করছি, সাঁতার কাটছি, অবশেষে সেটা আমার হতে যাচ্ছে। এখনো পর্যন্ত স্টিল নাও ইট ইজ সো ফার সো ক্লোজ, এত কাছে তবু যেন কত দূরে, এরকম একটা কথা। খুব সুন্দর। এরপরে দেখো কেন এটা জয় করা খুব বেশি দুর্বিষহ, এটার আবহাওয়া অতিরিক্ত খারাপ। ওকে, নেক্সট ওয়ান আসো সবাই, দেখো ভালো করে। ট্র্যাকারি অফ ওয়েদার, ট্র্যাকারি শব্দের অর্থ হচ্ছে 2 নাম্বারই, ষড়যন্ত্র, যেটাকে আমরা ট্রেজন বলে থাকি। এটা একটা কি অপশন, দেখো ট্র্যাকারি অফ ওয়েদার, অর্থাৎ এখানকার ওয়েদারের যে ষড়যন্ত্র আছে, বিরোধিতা আছে, বিরুদ্ধাচারণ আছে, সেটাই কিন্তু একজন সুইমারকে এটা জয় করতে দেয় না। তুমি অনেক কিছু জানতে পারলেও তোমার যদি মন্দভাগ্য থাকে, ওয়েদার যদি পজিটিভ না থাকে, তুমি কখনো এটা জয় করতে পারবে না। আমাদের ব্রজেন দাস, যার কথা বলছি, 1957 সাল থেকে 61 সাল পর্যন্ত 5 বার ব্যর্থ হয়ে 6ষ্ঠবারে এসে জয়ী হয়েছিল। দেখো, দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, কোল্ড বাইটিং ওয়াটার মানে হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা, বেসম্ভব ঠান্ডা, ফ্রিজিং, একেবারে ঠান্ডা, মানে কোল্ড বাইটিং ওয়াটার, খাম দেখাই এরকম ঠান্ডা। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার। আচ্ছা ভাইয়া বলেন তো, কোল্ড বাইটিং ওয়াটার বলতে আসলে কি বোঝাইছে? কোল্ড বাইটিং ওয়াটার মানে হচ্ছে সিভিয়ারলি কোল্ড ওয়াটার, অতিরিক্ত ঠান্ডা পানি, অতিরিক্ত। এরপর দ্য উইন্ডস, বাতাসের কথা বলছে এখানে, দ্য উইন্ডস, অতিরিক্ত বাতাস। দ্য ওয়েভস, এখানে ঢেউগুলো অনেক বড় বড়, দ্য ওয়েভস। এরপর দেখো দ্য টাইডস, খুব বেশি স্রোত আছে, জোয়ার আছে। তাহলে ডাজ নট মেক থিংস ইজিয়ার, তাহলে কেন এটা খুব বেশি দুরূহ ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, হাড় কাঁপানো ঠান্ডা। তারপর হচ্ছে দ্য উইন্ডস, অতিরিক্ত বাতাস। দ্য ওয়েভস, অনেক বড় বড় ঢেউ। দ্য টাইডস, অনেক বেশি স্রোত। ডাজ নট মেক থিংস ইজিয়ার, এই যে এটা জয় করাটা খুব ইজি করে না, এটা খুব বেশি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায় মানুষের জন্য। এরপর দেখো দি আনপ্রেডিক্টেবল, এটা প্রেডিকশন দেওয়া যাবে না। দি আনপ্রেডিক্টেবল, যেটাকে আমরা বলে থাকি আনস্টেবল, দি আনপ্রেডিক্টেবল, যেটাকে বলে থাকি আনস্টেবল ওয়েদার চেঞ্জেস ফর দ্য ওয়ার্স আফটার সুইমার জাম্পস ইন। তাহলে দেখো এখানে দেখো, এটা খারাপ থেকে খারাপের দিকে যায়, খেয়াল করো সবাই। তাহলে দেখো দি আনপ্রেডিক্টেবল ওয়েদার, এটা মানে প্রেডিকশন দেওয়া যাবে না, কখন কি হচ্ছে না সেটা বুঝতেই পারবে না। দেখো ওয়েদার চেঞ্জেস ফর দ্য ওয়ার্স আফটার সুইমার জাম্পস ইন, যখন কোনো একজন সুইমার জাম্প দেওয়ার পর থেকে সে যতক্ষণ সাঁতার কাটে ততক্ষণ পর্যন্ত শুধু খারাপের দিকে যায় এটার আবহাওয়া, কখনো পজিটিভ হয় না, কখনো কি হয় না, পজিটিভ হয় না। এর পরবর্তীতে দেখো আমরা দেখি, ইট হ্যাজ নেভার টু মাই নলেজ চেঞ্জড ফর দ্য বেটার ফর এনিওয়ান ইয়েট, আমার জানা মতো, আমি জানি না এখনো পর্যন্ত, টু মাই নলেজ চেঞ্জড ফর দ্য বেটার ফর এনিওয়ান ইয়েট, যারা এটা সাঁতার কেটেছিল আমার জানা মতো আমি কখনো শুনি নাই, আমি জানি না কেউ সাঁতার কাটতে নেমেছিল তার জন্য এটা পজিটিভ কখনো হয় নাই, ওয়েদারটা আজীবন খারাপই হয়েছে। তাহলে এটা এখানে আলোকপাত করেছে। এরপরে দেখো দ্য সুইমার্স, এখানে একটা কথা বলি, আমি এটা সচরাচর এটা একটু ব্যাখ্যা করি। দেখো সুইমার যারা থাকে তাদের অনেক কিছু ফেস করতে হয়। নাম্বার 1, গেট ট্রাভেল, তারা সমস্যায় পড়ে। দ্য সুইমার্স গেট ট্রাভেল, তারা সমস্যায় পড়েই, কারণ এটা খুব ইজি ব্যাপার নয়। এখানে অনেক বেশি ঠান্ডা পানি, খুব বেশি বাতাস আছে, এবং খুব বড় বড় ঢেউ আছে, এবং খুব বেশি স্রোত আছে। তাহলে এটা জয় করা খুব দুরূহ ব্যাপার, ইজি ব্যাপার নয়। তাহলে দেখো ফেস আনপ্রেডিক্টেবল ওয়েদার, দ্য সুইমার্সকে আনপ্রেডিক্টেবল ওয়েদার ফেস করতে হয়। এরপর ফেসড উইথ চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করতে হবে, খুব ইজি ব্যাপার নয়। দিস ইজ নট সো ইজি, হোয়াট ইউ থিঙ্ক, এই যেভাবে চিন্তা করছো ওরকম ইজি ব্যাপার নয়। এরপর দেখো অফেন ডিফিটেড ফর আনপ্রেডিক্টেবল ওয়েদার অ্যান্ড ব্যাড লাক, অর্থাৎ দেখো অফটেন ডিফিটেড ফর, যে কোনো একজন সুইমার সে ডিফিটেড হয়, ব্যর্থ হয় আনপ্রেডিক্টেবল ওয়েদারের কারণে, অথবা ব্যাড লাক, মন্দভাগ্যের কারণে। এরপরে দেখো এখানে বলছে অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস, মনে করো তোমার স্ট্যামিনা অনেক ভালো, তুমি প্র্যাকটিস করতে করতে তুমি নিজেকে পারফেক্ট করেছো, স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস, তুমি অনেক প্র্যাকটিস করেছো, অনেক স্ট্যামিনা, তোমার দম বেশি। অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা, তোমার স্ট্যামিনা বা প্র্যাকটিস থাকা সত্ত্বেও, যদিও তোমার স্ট্যামিনা অথবা প্র্যাকটিস থাকে,
লং ডিস্টেন্স অনেক দূর সাঁতার কাটার তোমার যদি প্র্যাকটিসও থাকে, স্ট্যামিনাও যদি থাকে, সুইমিং সাঁতারে ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রিট। তুমি যদি মনে করো তোমার অনেক দূর সাঁতার কাটার একটা অভিজ্ঞতা আছে, প্র্যাকটিস আছে, দম রাখতে পারো, তবুও তোমার একটা গ্রিট লাগবে। গ্রিট শব্দের অর্থ কি? কারেজ এন্ড ডিটারমিনেশন, অতিরিক্ত সাহস লাগবে, দৃঢ়তা লাগবে, ডিটারমিনেশন লাগবে। তাহলে দৃঢ়তা লাগবে, ডিটারমিনেশন লাগবে, তাহলে এটা খুব দুরূহ ব্যাপার, কিন্তু খুব সলিড একটা ব্যাপার। এরপর দেখো ডিটারমিনেশন এন্ড কারেজ, তাহলে এখানে বলে দিচ্ছে ডিটারমিনেশন এন্ড কারেজ লাগবেই। গ্রিট মানে কারেজ এন্ড ডিটারমিনেশন। এরপর দেখো টু সাবজু, সাবজু মানে কি? জয় করা, কনকোয়ার করা, বিট করা। তাহলে দেখো চ্যানেল। এরপর দেখো আমি বলি অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনার প্র্যাকটিস দ্য লং ডিস্টেন্স সুইমিং ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রিট, একজন মানুষের থাকতে হবে, মাস্ট হ্যাভ থাকতে হবে কারেজ এন্ড ডিটারমিনেশন, ডিটারমিনেশন কারেজ টু সাবজু দ্য চ্যানেল, এই চ্যানেলটা জয় করতে, বিট করতে, কনকোয়ার করতে। এরপর দেখো ওয়েদার অ্যান্ড ইল-লাক, তাহলে দুইটা বিষয়ের কথা বলেছে, ওয়েদার অ্যান্ড কি ইল-লাক। খুব বৈরী আবহাওয়া, মন্দভাগ্য। বৈরী আবহাওয়া কি? মন্দভাগ্য। হ্যাভ কনস্পায়ার্ড, ষড়যন্ত্র করে। একটা হচ্ছে বৈরী আবহাওয়া, আর একটা হচ্ছে কি ইল-লাক, মন্দভাগ্য। ষড়যন্ত্র করে কনস্পায়ার্ড অ্যান্ড জয়েন্ট হ্যান্ড, জয়েন্ট কি? হ্যান্ড, তারা হাতে হাত মিলায় মেনি এ টাইম, অনেকবার টু ডিফিট চ্যানেল সুইমার। অর্থাৎ দেখো যারা চ্যানেল সুইমার্স থাকে, যারা সাঁতরি এটা পার হবে, জয় করবে, ইল-লাক মন্দভাগ্য, এবং ব্যাড ওয়েদার আনপ্রেডিক্টেবল ওয়েদার, দুজনে হাত মিলাই বলে যে এটা কাউকে জয় করতে দিব না, মানে কারো পক্ষে এটা সম্ভব না এটা জয় করা, এত বেশি দুঃসাধ্য একটা ব্যাপার। এরপরে দেখো দে হ্যাড ডিফিটেড, ডিফিটেড মানে তো বলেছি একটু আগে বিট, ঠিক আছে, বিট। এটা দেখো সাবজু। আচ্ছা দেখো দে হ্যাভ ডিফিটেড মি নো লেস দেন 5 টাইমস, তারা কমপক্ষে, দেখো তারা কমপক্ষে আমাকে 5বার মতো আমাকে ব্যর্থ করেছে। তাহলে আমরা জানি যে ষষ্ঠবারের মতো তিনি কি করেছিলেন? জয় করেছিলেন। তাহলে মোটামুটি তিনি কি করেছিলেন? দেখো উনি ষষ্ঠবারে কি করেছিলেন? জয় করেছিলেন। তাহলে দেইমানি কারা? এখানে দেখো দেইমানি কারা? দেইমানি হচ্ছে ভাইয়া ইল-লাক অ্যান্ড ব্যাড ওয়েদার, ইল-লাক অ্যান্ড কি? ব্যাড ওয়েদার। এরপরে দেখো ফাইনাল শট, অর্থাৎ সর্বশেষ তিনি যখন জয় করেছিলেন সেটা একটু পড়ি। অন দ্য মর্নিং অফ 9 সেপ্টেম্বর 1961 উনি পঞ্চমবার, ফিফথ টাইমস, 5 নম্বর বারে যখন তিনি 5বার উনি ব্যর্থ হয়েছিলেন, পঞ্চমবার যেদিন ব্যর্থ হয়েছিলেন ওই দিন ছিল যে 9 সেপ্টেম্বর 1961। এরপরে 22 সেপ্টেম্বর 1961 উনি জয় করেছিলেন। তাহলে 5বার ব্যর্থ হওয়ার পর ষষ্ঠবারে গিয়ে জয় করেছিলেন। তাহলে দেখো তো অন দ্য মর্নিং অফ 9 সেপ্টেম্বর 1961 আফটার ফিনিশিং মাই সুইম, উনি কিন্তু ওই দিন ব্যর্থ হয়েছিলেন। আমরা এতক্ষণ পড়ছি কি? আমরা এতক্ষণ পড়ছি 1961 সালে 22 সেপ্টেম্বরের ঘটনা। তাহলে একটু ফ্ল্যাশ ব্যাকে গেছে তিনি। আই হ্যাড গন টু ব্যাট, আমি কি করেছিলাম, মানে ওই দিন ব্যর্থ হওয়ার পর উনি বিছানায় গিয়েছিলেন। দ্য বিবিসি টিভি ব্রডকাস্ট, দ্য বিবিসি টিভি ক্যামেরাম্যান ফিল্মড মি ইন মাই ব্যাট, তারা আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল। বিবিসি কি করেছিল? ফিল্মড, তারা একটা সাক্ষাৎকার নিয়েছিল। অল দ্য ভেরি টায়ার্ড আফটার সুইমিং ফর 11 hours 48 minutes। তুমি একবার চিন্তা করে দেখো 11 ঘন্টা 48 মিনিট সুইম করার পরেও তিনি সেদিন জয় করতে পারে নাই। 1961 সালের সেপ্টেম্বরের 9 তারিখ, 1961 সালের সেপ্টেম্বরের 22 তারিখ ষষ্ঠবারে গিয়ে তিনি উনি জয় করেছিলেন। উনি বলছেন যে 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পর 9 সেপ্টেম্বর 1961 সাল আমি আমার বিছানায় গেলাম, ওখানে বিবিসি ক্যামেরাম্যান গিয়ে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল। দ্যাটস ইট। এরপর দেখো আই কুড নট ফল অ্যাসলিপ, আমি ঘুমাতে পারছিলাম না, কারণ আমি মনে হচ্ছিল যে আমি কেন যেন ব্যর্থ হলাম, আমার দেশের মানুষকে, আমার ফ্যান ফলোয়ারকে আমি ব্যর্থ করলাম, এটা তার মনে হচ্ছে। দো দেখো দ্য থট দ্যাট, এটা ভেবে যে, দেখো দ্য থট দ্যাট, এটা ভেবে যে আমি এটা চিন্তা করছিলাম যে আই হ্যাড ওয়ান্স অ্যাগেন, আমি আবারও ফেইল্ড মাই কান্ট্রি, আমি আমার দেশকে আবারও কি করেছি? ব্যর্থ করেছি। ফ্রেন্ডস, আমার বন্ধুদের অ্যান্ড ফ্রেন্ডস, যারা আমাকে ভালোবাসে, শুভাকাঙ্ক্ষী, তাদের সবাইকে আমি ব্যর্থ করেছি। উনার এটা মনে হচ্ছে, ফিল হচ্ছে। ওয়াজ ডিস্টার্বিং মি, উনি এগুলো থিঙ্কিং ডিপলি, এগুলো ডিপলি চিন্তা করছেন। পঞ্চমবারের মতো 1961 সালের 9 সেপ্টেম্বর যখন আমি ব্যর্থ হয়েছিলাম 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পর, আমি যখন আমার বিছানায় গেলাম, আমি ঘুমাতে পারছিলাম না, বিবিসি ক্যামেরাম্যান এসে আমার সাক্ষাৎকার নিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি আমার দেশকে, আমার বন্ধু বান্ধবকে, আমার ফ্যান ফলোয়ারকে আমি ব্যর্থ করেছি। উনি ডিপলি চিন্তা করছিলেন এটা। আফটার অনলি 4 আওয়ার স্লিপ, 4 ঘন্টা ঘুমানোর পর, 4 আওয়ার স্লিপ, 4 ঘন্টা ঘুমানোর পর, দ্য ফলোয়িং নাইট, ওই দিন রাতে, দিবাগত রাতে 4 ঘন্টা ঘুমানোর পর, আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম
টু ট্রাই অ্যাগেইন, আবারও চেষ্টা করব ফর দ্য সিক্সথ টাইম, ষষ্ঠবারের মতো। মানুষের হবে এরকম, উনি পৃথিবী বিখ্যাত হবেন গোল অফ দ্য ন্যারেটর। উনার এটা ন্যারেটর মানে হচ্ছে কতক, উনি নিজেই বর্ণনা করছেন ব্রজেন দাস। এরপর আই হ্যাড ফিক্সড দ্য টেন্টেটিভ ডেট, এটা সম্ভাব্য তারিখ শুরু কি করলাম, কনফার্ম করলাম, টেন্টেটিভ কনফার্ম করলাম। সেপ্টেম্বর 20 অন দ্য ডে আই টুক দ্য ফেরি টু কালাই। উনি ফেরিতে গিয়ে কালাইতে গিয়েছিলেন। এই কালাই এটা একটা জায়গার নাম, এই জায়গাটা কোথায় অবস্থিত, ফ্রান্সে অবস্থিত। তাহলে আমি তোমাকে যেটা বলেছি ওটাই, যেটা বলেছি কি ওটাই, একদম সিম্পল বিষয়, এখানে আহামরি হ্যাপিকটাস করার কোনো দরকার নাই। তাহলে আমরা মোটামুটি প্যাসেজটা এতটুকু পড়েছি। এখন আমরা প্র্যাকটিস করার পূর্বে আমরা আগে ওয়ার্ডগুলো দেখব। আসো, এখানে যে ওয়ার্ডগুলো বিচ্ছিন্ন আকারে দেখিয়েছি, এখন আমরা কম্বাইন্ডলি দেখব। দেখো আমরা দেখি ইংলিশ চ্যানেল। দেখো স্যার, ইংলিশ চ্যানেল কি? ইংলিশ চ্যানেল আমি যদি একটু আলোকপাত করি, ইংলিশ চ্যানেল হচ্ছে কানেক্টস ইংল্যান্ড এবং ফ্রান্স। ইংল্যান্ড এবং ফ্রান্সকে কি করেছে, কানেক্ট করেছে। তবে দেখো ইংল্যান্ডের যে জায়গা সেটা ছিল যে ক্যানশোর, যেটাকে ডোবার বিচ বলা হয়। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে কালাই। এটা হচ্ছে কি কালাই। কালাই কেন পড়তে হবে? কারণ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ এবং জার্মান ল্যাঙ্গুয়েজে কখনো কোনো ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে সেই ওয়ার্ডটা উচ্চারিত হয় না। যেমন ইন্টারেস্টিং, আতরাসিও, টেলিভিজিও, জনসুই অথোদিয়ত, আই এম এ স্টুডেন্ট, জুমাপেল সাহিন, আই কল্ড মাইসেলফ সাহিন। এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার দেখো অ্যাথোদিয়ত। এরপর দেখো দ্য ওয়ার্ল্ড। এরপর দেখো দ্য বয়েজ সিম টু বি কামিং ফ্রম অ্যানাদার সাইড অফ দ্য গ্লোব। তাহলে অ্যানাদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড ছিল আমাদের প্যাসেজে, কি ছিল, অ্যানাদার সাইড অফ দ্য কি, দেখো আমাদের প্যাসেজে ছিল যে অ্যানাদার সাইডস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এখন কি করছি, আমরা এখানে এটা ওয়ার্ল্ড মানে কি গ্লোব। তাহলে এখানে দেখো তো ওয়ার্ল্ড মানে হচ্ছে গ্লোব, ওয়ার্ল্ড মানে কি দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে কি বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্লোব। এরপর দেখো এক্সস্টেড। আমি তোমাকে বলেছি এক্সস্টেড মানে হচ্ছে ভেরি টায়ার্ড, ডিপ্লিটেড। নেক্সট ওয়ান স্টিপ মানে স্ট্রং। এরপর হচ্ছে স্কিপার শব্দের অর্থ হচ্ছে ক্যাপ্টেন। তারপর আরেকটা সেন্টেন্স, অ্যাজ আই লুকড আপ আই কুড সি ফ্ল্যাশেস। যখনই আমি তাকিয়েছিলাম তখন আমি আলো ছোটা দেখতে পেয়েছিলাম। তাহলে দেখো সাডেন অ্যাপিয়ারেন্স অফ ব্রাইট লাইটস, হঠাৎ করে ক্যানসুর থেকে যে আলো ছোটা আসলো সেটা আমি অবলোকন করেছিলাম। ব্রজেন দাস ওয়াজ ক্লোজ টু দ্য উইনিং পয়েন্ট, একেবারে জয় করার আগ মুহূর্তে তিনি উপস্থিত ছিলেন। ইলেকট্রিফাইড মানে কি স্টিমুলেটেড, সেটা আমাকে নাড়িয়ে দিল। এরপর হচ্ছে স্ট্রাইভিং মানে হচ্ছে স্ট্রাগলিং। ট্র্যাকারি শব্দের অর্থ কি বলেছিলাম, ট্রেজন, যেটা হচ্ছে বই রিটার্ন, 2 নাম্বারই করা, কনস্পিরেসি করে। এরপরে দেখো আমরা দেখি একটু কোল্ড বাইটিং ওয়াটার মানে কি। কোল্ড বাইটিং ওয়াটার মানে হচ্ছে বেসম্ভব ঠান্ডা, যেটাকে ফ্রিজিং বলা হয়, সিভিয়ারলি কোল্ড ওয়াটার। আনপ্রেডিক্টেবল, আনস্টেবল মানে কোনো ধরনের প্রেডিকশন দেওয়া যায় না। ইট হ্যাজ নেভার চেঞ্জড ফর দ্য বেটার ফর এনিওয়ান ইয়েট। ইট মানে এখানে হচ্ছে ব্যাড ওয়েদারের কথা বলা হয়েছে, এখানে কি ব্যাড ওয়েদারের কথা বলা হয়েছে। তাহলে একটু দেখি তো দ্য সুইমার্স কি ফেস করে। দ্য সুইমার্স গেট ট্রাভেল, তারা সমস্যায় পড়ে। দ্য সুইমার্স ফেস আনপ্রেডিক্টেবল ওয়েদার ফেস করতে হয়। দ্য সুইমার ফেসড উইথ চ্যালেঞ্জের সাথে। অফটেন ডিফিটেড ফর আনপ্রেডিক্টেবল ওয়েদার অ্যান্ড ব্যাড লাক, তারা ব্যর্থ হয় আনপ্রেডিক্টেবল ওয়েদার এবং কি ব্যাড লাকের কারণে। ওয়েদার অফ ইংলিশ চ্যানেল, তুমি যদি বলো ভাইয়া এটারকার ওয়েদার কিরকম, চ্যালেঞ্জিং ফর সুইমার্স, যারা সুইমার্স থাকে তাদের জন্য এটা চ্যালেঞ্জিং। এরপর হচ্ছে নো ওয়ান ক্যান প্রেডিক্ট, এটার প্রেডিকশন কেউ দিতে পারে না। প্রেডিক্ট মানে কি ফোরটেল, তাহলে কেউ প্রেডিক্ট করতে পারে না, ফোরটেল করতে পারে না, এটা কি হতে পারে। তারপর দেখো গ্রিট মানে কি কারেজ এন্ড ডিটারমিনেশন, তোমার সাহস লাগবে আর দৃঢ়তা লাগবে। সাবজু শব্দের অর্থ কি, সাবজু শব্দের অর্থ হচ্ছে কনকোয়ার। এরপর দেখো ডিফিট শব্দের অর্থ হচ্ছে ডিফিট শব্দের অর্থ কি বিট। বিবিসি কি করেছিল, ফিল্মড করেছিল তার। টেন্টেটিভ মানে হচ্ছে কনফার্মড, সম্ভাব্য। টেন্টেটিভ মানে কি কনফার্ম বা কি সম্ভাব্য। তাহলে দেখো তোমরা যত বেশি দেখবে তত বেশি তোমাদের খুব ভালো লাগবে, মজা লাগবে। তাহলে দেখো তোমরা একটু খেয়াল করো, শুধু একদম জোস ক্লাস। দেখো আমরা এখন একটা সলভ করব। তাহলে দেখো তো আমি একটা সলভ করে দিচ্ছি স্যার, দেখেন ভালো করে খেয়াল করো। দেখো তোমরা একটা বলবা, এস আই লুকড আপ আই কুড সি ফ্ল্যাশেস, যখনই আমি তাকিয়েছিলাম আমি আলোচ্ছটা দেখতে পেয়েছিলাম। হোয়াট ডাজ ফ্ল্যাশেস ইন্ডিকেট হিয়ার, এটা কি লাইট হাউস, দেখো লাইটিংস ইন দ্য স্কাই, ফ্ল্যাশ অফ টর্চ লাইটস, নাকি সাডেন অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাইট শোর লাইটস। আমরা একটু আগে পড়েছি সাডেন অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাইট শোর লাইটস। এর পরবর্তীতে দেখো স্যার দ্য ওয়ার্ড আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে যেটা প্রেডিকশন দেওয়া যায় না। আনথিঙ্কেবল,
রিলায়েবল, প্রুভেবল, আনস্টেবল। তাহলে আমরা বলতে পারি এটা কি আনস্টেবল, এটা কি আনস্টেবল বলে থাকি। এরপরে দেখো দ্য ভয়েস সিম টু বি কামিং ফ্রম, তাহলে দেখো কামিং ফ্রম, আমাদের প্যাসেজে ছিল যে ওয়ার্ল্ড, আমরা জানি ওয়ার্ল্ড শব্দের অর্থ কি, ওয়ার্ল্ড শব্দের অর্থ হচ্ছে গ্লোব। তাহলে দেখো তো দ্য ভয়েস সিম টু বি কামিং ফ্রম অ্যানাদার সাইড অফ দ্য গ্লোব, অ্যানাদার সাইড অফ দ্য সি হবে না। তারপর দেখো অ্যানাদার সাইড অফ দ্য মুন, অ্যানাদার সাইড অফ দ্য কন্টিনেন্ট, এরকম কিছু হবে না। আনসার হবে অ্যানাদার সাইড অফ দ্য কি গ্লোব। যদিও আমাদের প্যাসেজে কি ছিল, আমাদের প্যাসেজে ছিল অ্যানাদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, অ্যানাদার সাইড অফ দ্য কি ওয়ার্ল্ড। এর পরবর্তীতে দেখো আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। ব্রজেন দাস ইউজ টু সাফার ফ্রম সি সিকনেস, ওনার যে একটা সি সিকনেস ছিল সেটা কোথায়, উনি যখন ওয়েন হি ওয়াজ ইন দ্য ফেরি, দেখো ফেরিতে যখন কালাইতে গিয়েছিল, কালাইতে যখন গিয়েছিল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, কালাইতে যখন গিয়েছিল তখন তার একটা সি সিকনেস ছিল। তাহলে ওয়েন হি ওয়াজ ইন দ্য ফেরি। এরপরে দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সস্টেড, দেখো এক্সস্টেড মানে কি, এক্সস্টেড মানে হচ্ছে কনজিউমড, ফিনিশড, দেখো ইনভাইগোরেটেড নাকি ভেরি টায়ার্ড, এটা হচ্ছে ভেরি টায়ার্ড, যেটার অপর নাম হচ্ছে ডিপ্লেটেড, যেটার অপর নাম কি ডিপ্লেটেড। এরপর দেখো দ্য ওয়ার্ড সাবজো, সাবজো শব্দ হচ্ছে ক্রাশ, ডিফিট, কনকোয়ার, মার্স নাকি মডারেট, এটা হচ্ছে তোমার ডিফিট অথবা কি কনকোয়ার, জয় করা। এরপরে দেখো আমরা দেখছি নো ওয়ান ড্যাশ অ্যাবাউট দ্য ওয়েদার অফ ইংলিশ চ্যানেল, এটা হচ্ছে কমপ্লেন, ফোরটেল, প্রেডিক্ট, তারপর হচ্ছে কি ফোরটেল। ফোরটেল বলতে এটা ফোরটেলও হতে পারে, প্রেডিক্টও হতে পারে, দুইটাই হতে পারে। তাহলে আমরা ফোরটেলটা বেশি করে বেছে নিব, কেউ এটা আন্দাজও করতে পারে না কি হতে পারে। এরপর দেখো দ্য ওয়ার্ড এক্সস্টেড, I told you several times what is the meaning of exhausted, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতবার এসেছিল। exhausted মানে হচ্ছে ডিপ্লিটেড, যেটাকে আমরা ভেরি টায়ার্ড বলে থাকি, বলো কি বলে থাকি, ভেরি টায়ার্ড বলে থাকি। এরপর দ্য ক্যামেরাম্যান অফ বিবিসি ব্রজেন দাস, রিভিউড করেছিল, ব্লেমড করেছিল, ফিল্মড করেছিল নাকি অ্যাপ্রিসিয়েটেড, এটা হচ্ছে কি ফিল্মড। এরপর দেখো আই কেপ্ট মাই স্পিড অ্যাট এ স্টেডি পেস, দেখো এখানে একটা বিষয় স্কিপ করা হয়েছে, আই কেপ্ট মাই স্পিড অ্যাট এ স্পিডি কি স্পিডি পেস, আমি আমার গতিটা ধীরে সুস্থে রেখেছিলাম, যাতে বেশি দ্রুত গেলে যাতে আমার শক্তিমত্তা কমে না যায়। তাহলে দেখো কেয়ারফুলি নেও, ভেরি ফাস্ট তাও না, স্লো অ্যান্ড স্টেডি না, কনস্ট্যান্ট রেট। তাহলে দেখো এটা কি কনস্ট্যান্ট রেট, তুমিও বলতে পারো স্লো অ্যান্ড স্টেডি, স্টেডি দৃঢ়তার সাথে কি এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা কনস্ট্যান্ট রেটও বলতে পারি, আমরা স্লো অ্যান্ড স্টেডিও বলতে পারি, তবে কনস্ট্যান্ট রেট এভাবে আমরা বলতে পারি। তাহলে সে ধীরে অ্যাট এ স্টেডি ফেস, আই ক্যাট মাই স্পিড, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, যাতে খুব বেশি দ্রুত না হয়, খুব বেশি কমও না হয়, ঠিক আছে। আমি একটা কনসিস্টেন্সি মেনটেন করছিলাম, স্লো অ্যান্ড স্টেডি যেটাকে বলা হয়। এর পরবর্তীতে দেখো আমরা দেখি দ্য সুইমার ইন কোয়েশ্চন সোয়াম অ্যাক্রস, দেখো সোয়াম অ্যাক্রস, দেখো সুইম, এটা হচ্ছে সোয়াম, এটা হচ্ছে সোম, কি হতে পারে সোম হতে পারে। তাহলে আমরা ওইদিকে যাচ্ছি না। দ্য সুইমার ইন কোয়েশ্চন সোয়াম অ্যাক্রস দ্য সিসিলি চ্যানেল, দ্য মাল্টা চ্যানেল, দ্য ফ্রেঞ্চ চ্যানেল, দ্য ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল আমি তোমাকে বলেছি, ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগর এবং নর্থ সিকে যুক্ত করেছে। এটা 560 কিলোমিটার কি দৈর্ঘ্য। এটা যেহেতু একটু কিসের মতো, আর্মের মতো, এই জন্য এটাকে বলা হয় যে দি আর্ম অফ আটলান্টিক ওশান। এটা সচরাচর অনেকগুলো প্রস্থে বিভক্ত, যেটা সর্বোচ্চ সেটা হচ্ছে তোমার 240 কিলোমিটার, আর এটা হচ্ছে 63 মিটার আমরা বলেছি, যেটা 207 ফিট মতো গভীরতা আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফ্রান্সের কালাই এবং ইংল্যান্ডের ডুবার বিচ যে দূরত্বটা আছে সেটা ছিল 34 কিলোমিটার। এটা অনেকে জয় করতে চেয়েছিল, এটা কোল্ড বাইটিং ওয়াটার থাকে, ওয়েভস থাকে বেশি, উইন্ডস থাকে বেশি, আর মন্দভাগ্য তো আছেই, এটার কারণে এটা জয় করা যায় না। 1961 সালের সেপ্টেম্বরের 22 তারিখ ষষ্ঠবারের মতো ব্রজেন দাস এটা জয় করেছিল। উনি 4 বছর ধরে ট্রাই করেছিল, সর্বশেষ ব্যর্থ হয়েছিল 1961 সালের সেপ্টেম্বরের 9 তারিখ। এখন দেখো আমরা দেখি দ্য ওয়ার্ড অ্যাস্টিভ মেনশন হিয়ার, তাহলে দেখো অ্যাস্টিভ শব্দের অর্থ কি, অ্যাস্টিভ শব্দ ওয়েট, ফর্মাল, স্ট্রং, অ্যাস্টিভ টাইট মানে স্ট্রং বাতা। এরপর দেখো ব্রজেন দাস ওয়াজ থিঙ্কিং ডিপলি অ্যাবাউট হিজ জব অ্যান্ড, আচ্ছা উনি কি নিয়ে চিন্তা করছিলেন বলো তো। ব্রজেন দাস ওয়াজ থিঙ্কিং ডিপলি অ্যাবাউট হিজ জব অ্যান্ড রেপুটেশন, ফেম অ্যান্ড পপুলারিটি, ওয়েলথ অ্যান্ড প্রপার্টিজ, কান্ট্রি অ্যান্ড পিপল। তাহলে কান্ট্রি অ্যান্ড পিপল উনি বলেছিল যে আমি আবারও আমার পিপল, আমার ফ্রেন্ডস, আমার ফ্যানকে কি করেছি, আমি ব্যর্থ করেছি। তাহলে পিপলের মধ্যে কি আছে, এখানে পিপলের মধ্যে আছে তোমার ফ্রেন্ডস, এখানে হচ্ছে আবার কি ফ্যান্স, যারা শুভাকাঙ্ক্ষী থাকে তাদেরকে ফ্যান্স বলা হয়। দিস ইলেকট্রিফাইড মি, এটা আমাকে নাড়িয়ে দিল একেবারে। তাহলে দেখো হোয়াট ডাজ ইলেকট্রিফাইড মিন, স্টিমুলেটেড, একেবারে নাড়িয়ে দেওয়া। যখন আমরা কখনো মানুষের থেকে কোনো একটা মোটিভেশন পাই
আমরা কিন্তু নতুন করে শুরু করার একটা প্রয়াস পাই, ইলেকট্রিফাইড করা, ইলেকট্রিসিটি ইলেকট্রিফাইড, ঠিক আছে, ইলেকট্রিফাইড ড্রিঙ্ক যেগুলো আছে সেগুলোর মতো তৎক্ষণাৎ কাজ করে। এরপরে দেখো দ্য ওয়ার্ড স্কিপার, আমরা জানি স্কিপার, ঠিক আছে, ল্যান হাচিংচং, ল্যান কি হাচিংচং, রেফারি, ক্যাপ্টেন, হেডার, প্লেয়ার, এটা হচ্ছে তোমার ক্যাপ্টেন। দ্য ফ্রেজ কোল্ড বাইটিং ওয়াটার, কোল্ড বাইটিং ওয়াটার মানে হচ্ছে হিম শীতল ঠান্ডা, যেটাকে হাড় কাঁপানো শীত বলা হয়। সিভিয়ারলি কোল্ড ওয়াটার, সিভিয়ারলি কোল্ড কি ওয়াটার, যেটাকে ফ্রিজিং বলা হয়। এরপর দেখো উইচ টু কান্ট্রিজ আর কানেক্টেড বাই দ্য চ্যানেল, স্পেন অ্যান্ড ইংল্যান্ড, তারপর হচ্ছে ফিনল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড, ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, ফ্রান্স অ্যান্ড আয়ারল্যান্ড। এটা হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড কি ফ্রান্স। জায়গার নাম যদি বলতো, ইংল্যান্ডের ডোবার বিচ ক্যানশোর, আর ফ্রান্সের হচ্ছে কালাই, কালাই বানান এরকম মনে রাখবা, কালাই। এটা এসটা উচ্চারিত হবে না, কারণ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এসটা উচ্চারিত হয় না, মানে কনসোনেন্ট উচ্চারিত হয় না। এরপর দেখো দ্য ওয়ার্ড অ্যাস্ট্রাইবিং, অ্যাস্ট্রাইবিং মানে কি, অ্যাস্ট্রাইবিং মানে হচ্ছে অ্যাস্ট্রাগলিং, দ্য ওয়ার্ড অ্যাস্ট্রাইবিং মেনশন ইন দ্য প্যাসেজ মিনস অ্যাস্ট্রাগলিং। এর পরবর্তীতে যাচ্ছি, দেখো সহজ কঠিন না। The expression it has never changed for the better for anyone yet indicate that the swimmers of the English Channel, এটা কি get troubled। আমরা জানি যে কোনো একজন সুইমার যদি সাঁতার কাটতে যায় তাহলে সে কিন্তু অবশ্যই এটা নিয়ে ঝামেলায় পড়ে। ফেস আনপ্রেডিক্টেবল ওয়েদার, দ্যাটস ট্রু। তারপরে আর ফেসড উইথ চ্যালেঞ্জ, অল অফ দ্য অ্যাবাভ, ওপরে সবগুলোই সঠিক, কারণ প্রত্যেকটা সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় একজন সুইমারকে। হোয়াট ওয়াজ দ্য গোল অফ দ্য ন্যারেটর, যে বর্ণনাকারী আছে, ন্যারেটর মানে এখানে ব্রজেন দাস, বলো ন্যারেটর মানে কি, ব্রজেন দাস এখানে ন্যারেটর। টু ক্রস দ্য চ্যানেল সুইমিং নো, টু টাচ দ্য সেট নো, বিকাম দ্য অনলি বাংলাদেশি নো, টু ব্রেক দ্য প্রিভিয়াস ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য চ্যানেল সুইম। অর্থাৎ যারা চ্যানেল সুইম করেছিল তাদের মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড করাটাই ওনার লক্ষ্য ছিল, ওনার লক্ষ্য ছিল বেশি। এরপরে আসো 3 নাম্বার গেল। তারপর দেখো দ্য ওয়ার্ড ট্র্যাকারি, ট্র্যাকারি শব্দের অর্থ কি বলেছিলাম, ট্র্যাকারি অফ ওয়েদার ছিল আমাদের প্যাসেজে, কি ছিল, ট্র্যাকারি অফ ওয়েদার, ট্র্যাকারি অফ কি ওয়েদার, 2 নাম্বারই আর কি ষড়যন্ত্র। এটা হচ্ছে তোমার কনস্ট্যান্সি, তারপর হচ্ছে লয়ালটি, ট্রেজন, ফিডেলিটি, এটা হচ্ছে ট্রেজন। এরপর সুইমার্স অফটেন গেট ডিফিটেড ফর লেক স্টামিনা, আনপ্রেডিক্টেবল ওয়েদার। দেখো কেন সে ব্যর্থ হয় একজন সুইমার্স, অফটেন 3টে উচ্চারণ আছে, গট ডিফিটেড কেন ব্যর্থ হয়, লেক স্টামিনা নেও, আনপ্রেডিক্টেবল ওয়েদার অ্যান্ড ব্যাড লাক, এটা সঠিক, লেক এক্সপিরিয়েন্স, লেক অফ স্টেট, তাহলে এটা হচ্ছে আনসার, আনপ্রেডিক্টেবল ওয়েদার অ্যান্ড কি ব্যাড লাক। এরপর দেখো দ্য ওয়েদার ইন দ্য চ্যানেল ইজ, ওয়েদারটা কেমন, কনভেনিয়েন্ট ফর দ্য সুইমার্স, এটা কি অনুকূলে থাকে নাকি প্রতিকূলে থাকে, আমরা জানি অলওয়েজ দ্য ওর্স্ট, অলওয়েজ দ্য সেম, চ্যালেঞ্জিং ফর দ্য সুইমার্স, এটা আনসার হচ্ছে কি চ্যালেঞ্জিং ফর দ্য কি সুইমার্স। দ্য ওয়ার্ড ডিফিট, ডিফিট শব্দের অর্থ কি, ডিফিট শব্দের অর্থ বিট, তুমি আমায় বিট করতে পারবে না, তুমি আমায় ডিফিট করতে পারবে না, বিট করতে পারবে না, তাহলে এটা হচ্ছে কি বিট। এরপরে দেখো আমরা দেখি হোয়াট ডাজ দ্য ফ্রেজ ফ্ল্যাশেস অন দ্য ক্যানশোর, যেটা বলেছিলাম, দ্য ক্যানশোর ওয়াজ ইলুমিনেটেড, ব্রজেনদাস কুড সি দ্য লাইট, ব্রজেনদাস ওয়াজ ক্লোজ টু দ্য ওয়েটিং পয়েন্ট, দেয়ার ওয়াজ লাইট হাউস অন দ্য শোর। তাহলে আমরা যেটা বলেছি সো ফার সো ক্লোজ, এত কাছে তবুও যেন কত দূরে, ব্রজেনদাস ওয়াজ ক্লোজ টু দ্য কি ওয়েনিং পয়েন্ট, উইনিং পয়েন্ট থেকে একেবারে নিকটে ছিল। দ্য থট দ্যাট ড্যাশ ওয়াজ ডিস্টার্বিং মি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিস্টার্বিং ইমপ্লাই হিয়ার, ডিস্টার্বিং শব্দের অর্থ কি, ডিসফাংশন, তারপর হচ্ছে অ্যানয়িং, কজিং ডিফিকাল্টি, মেক হিম ফিল অ্যাংশাস অ্যান্ড আপসেট, এটাই হচ্ছে আনসার, মেক হিম ফিল অ্যাংশাস অ্যান্ড কি আপসেট। যখন সে পঞ্চমবারের মতো ব্যর্থ হয়েছিল 1961 সালের সেপ্টেম্বরের 9 তারিখ 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পর সে তখন ভাবছিল জীবনটাই হয়তো বেদনা। এরপরে দেখো আমরা দেখি, দেখো দ্য ওয়ার্ড সাবজো, সাবজো শব্দের অর্থ কি কনকোয়ার্ড, যেটাকে আমরা ভিট বলে থাকি, কনকোয়ার বলে থাকি, কনকোয়ার। দ্য ওয়ার্ড গ্রেট, গ্রেট মানে কি, courage and determination, holding something lightly, tightly, controlling something, holding tightly together, courage and determination, courage and কি determination। জাস্ট নেক্সট ওয়ান দেখো, আমরা ফ্লো চার্টটা দেখি, আমরা ফ্লো চার্টের মধ্যে আমরা প্যাসেজটা পড়েছি যেহেতু আমরা জানি, read the above text and make a flow chart highlighting the causes of failure the swimmers to across the channel। অর্থাৎ দেখো চ্যানেলটা কি করার জন্য, চ্যানেলটা সাঁতার কাটতে গিয়ে, চ্যানেলটা কি টু অ্যাক্রস, চ্যানেলটা সাঁতার কাটতে গিয়ে ফেইলিউর কেন, কজেস কারণগুলো কি, প্রথমটা নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, কোল্ড বাইটিং ওয়াটার, হিম শীতল ঠান্ডা, হাড় কাঁপানো শীত, হাড় কাঁপানো কি ঠান্ডা। তাহলে দেখো তো আমরা একটা একটা দেখি, এখানে দেখো খুব ভালো লাগবে, কোল্ড বাইটিং ওয়াটার, আনপ্রেডিক্টেবল ওয়েদার, ফাইন, লেক অফ স্ট্যামিনা, এরপর হচ্ছে লেক অফ গ্রিট, ডিটারমিনেশন, কারেজ, ইল লাক, ILL, ইল লাক,
লেক অফ লং ডিস্টেন্স সুইমিং। তাহলে তোমাকে এখানে কি বলেছিল? তোমাকে এখানে বলেছিল যে কজেস অফ দ্য ফেলিওর অফ দ্য সুইমার্স টু ক্রস দ্য চ্যানেল। এই চ্যানেলটা ক্রস করার জন্য যে কারণগুলো আছে যে সুইমারকে জয় করতে গিয়ে, সেগুলো কজগুলো দেখাতে বলেছে। আমরা একটা একটা দেখিয়েছি। কোল্ড বাইটিং ওয়াটার, ঠান্ডা, আনপ্রেডিক্টেবল ওয়েদার, লেক অফ স্টামিনা, লেক অফ গ্রিট, ডিটারমিনেশন এন্ড কারেজ, ইল লাক, লেক অফ লং ডিস্টেন্স সুইমিং। তাহলে এটাই হচ্ছে কথা। মনে করো তোমাকে উক্ত প্যাসেজটা থেকে একটা সামারি লিখতে দিয়েছে, তুমি কিভাবে লিখবা দেখো। দ্য প্যাসেজ ডেসক্রাইব অ্যাবাউট দ্য ফার্ম ডিটারমিনেশন এন্ড কারেজ অফ এ চ্যানেল সুইমার ব্রজেন দাস। দ্য প্যাসেজ ডেসক্রাইবড, আমাদের এই প্যাসেজটা বর্ণনা করে, অ্যাবাউট দ্য ফার্ম ডিটারমিনেশন, দৃঢ়তা, অ্যান্ড কারেজ, সাহস, অফ এ চ্যানেল সুইমার, একজন চ্যানেল অতিক্রমকারী সাঁতারু, ব্রজেন দাস, যার নাম ব্রজেন দাস। থ্রো কোল্ড ওয়াটার, ওয়েভস, উইন্ডস অ্যান্ড দ্য টাইডস, ইট ডাজ নট মেক ইজিয়ার টু সুইম ইন দ্য চ্যানেল। এখানে অতিরিক্ত ঠান্ডা পানি, ওয়েভস আছে, ঢেউ আছে বেশি, উইন্ডস বাতাস বেশি, অ্যান্ড দ্য টাইডস স্রোত বেশি, ইট ডাজ নট মেক ইজিয়ার টু সুইম ইন দ্য চ্যানেল, এটা খুব ইজি করে না। অ্যাপার্ট ফ্রম স্টামিনা অ্যান্ড প্র্যাকটিস, অ্যাজ সুইমার মাস্ট হ্যাভ ডিটারমিনেশন, একজন সুইমারের স্টামিনা শক্তি আছে, প্র্যাকটিস আছে, সুইমার মাস্ট হ্যাভ, তার থাকতে হবে ডিটারমিনেশন অ্যান্ড কারেজ টু সাবজু দ্য চ্যানেল, এটা জয় করার জন্য তার দৃঢ়তা লাগবে এবং দুঃসাহস লাগবে। অ্যাজ হি ওয়াজ ডিফিটেড 5 টাইমস, তিনি 5 বারের মতো কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। অ্যাডভার্স ওয়েদার, বৈরী আবহাওয়ার কারণে। হি থট হিমসেলফ, সে নিজেই ভেবেছিল, দ্যাট হি হ্যাড ওয়ান্স অ্যাগেন ফেল্ড হিজ কান্ট্রি, ফ্রেন্ডস অ্যান্ড কি ফ্যান্স, তিনি তার দেশকে, তার বন্ধুদের এবং তার শুভাকাঙ্ক্ষীকে কি করেছে? ব্যর্থ করেছে। ইট ওয়াজ ডিস্টার্বিং হিম, এটা তাকে খুব বেশি পীড়া দিচ্ছিল, মন খারাপ করে দিচ্ছিল। বাট হি ডিড নট লুজ হিজ হোপ, তবে সে আশাহত হয়নি, আশা হারায়নি। সো হি ডিসাইডেড টু ট্রাই অ্যাগেইন, সে পুনরায় আবারও চিন্তা করেছিল, চিন্তা করেছিল সে কি করবে? চেষ্টা করবে। অ্যান্ড টুক দ্য ফেরি টু কালাই, এবং ফেরিতে করে সে কি? কালাইতে গিয়েছিল, ফ্রান্সের কালাইতে গিয়েছিল। তাহলে আমরা সামারিটা এইভাবে লিখবো। তাহলে আমাদের একটা অপশন বাদ আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে কিভাবে প্রশ্ন লিখতে পারি। আমি কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি, উত্তরগুলো কিভাবে করবা দেখো। প্রশ্নটা কি করেছে? এখানে বলছে হু ওয়াজ দ্য ন্যারেটর। তোমাকে বুঝতে হবে যে ন্যারেটর মানে কি। ন্যারেটর মানে হচ্ছে কতক, বিলাসী গল্পের কতক ছিল ন্যাড়া, যে বর্ণনাকারী তাকে বলা হয় যে ন্যারেটর, বর্ণনাকারী। তাহলে দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি তার সম্পর্কে কি জানো? আমরা বাংলা বলি হু ওয়াজ দ্য ন্যারেটর, ব্রজেন্দার ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য ডট ডট ডট। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তার সম্পর্কে তুমি কি জানো? দেখি একটু। দ্য ন্যারেটর ওয়াজ বাংলাদেশি সুইমার হু সোয়াম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল 6 টাইম, 6বার মতো 6বার মতো চিনি অতিক্রম করেছিলেন ইংলিশ চ্যানেল। হি সেড এ ওয়ার্ল্ড রেকর্ড, তিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন একটা, ইন হিজ 6 সুইম অ্যাক্রস দ্য চ্যানেল ফ্রম ফ্রান্স টু ইংল্যান্ড। উনি ফ্রান্স থেকে ইংল্যান্ডে গমন করার জন্য ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। জোস। এরপরের প্রশ্নটা দেখো, I could hear very faint voices as if coming from the another side of the world. Why did দিয়ে প্রশ্ন করলে past indefinite tense. Why did the voices seem to so faint and Brozendas? তার কাছে কেন ফেইন্ট মনে হচ্ছিল দেখো। Brozendas was feeling tired and exhausted. উনি সাঁতার কাটার পর exhausted ছিলেন, depleted ছিলেন। So the voices seemed very faint to him. যার কারণে তার ফেইন্ট মনে হচ্ছে সবকিছু। They seem to be coming from the other side of the world. মনে হচ্ছিল পৃথিবীর অন্য একটা পৃথিবী থেকে এই শব্দগুলো আসছে। এর পরবর্তীতে দেখো, সি নাম্বার আমরা কিভাবে আনসার করতে পারি? Why had he to put the last ounce of energy into swimming? Write 2 or 3 sentences. তাকে বলা হচ্ছে, সে যখন জিজ্ঞাসা করেছিল এখন কয়টা বাজে কত দূর যেতে হবে, তার সাথে থাকা মানুষ কি বলেছিল? তুমি যদি কয়টা বাজে কত দূর যেতে হবে সেটার গল্লিমারি এক পাশে রাখো, তুমি যদি তোমার জীবনের, তোমার শরীরের শেষ আউন্সের শক্তিটুকু, এনার্জিটুকু যদি সুইমে ব্যয় করতে পারো, তাহলে তুমি ওয়ার্ল্ড রেকর্ড করবে। দেখো, হি হ্যাড টু পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু সুইমিং সো দ্যাট হি কুড সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, যাতে সে কি করতে পারে? যাতে ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে। এরপরে দেখো ডি নাম্বার, দিস ইলেকট্রিফাইড মি, কোনটা তাকে ইলেকট্রিফাইড করেছিল? ওই যে কথাটা বলেছে, তুমি যদি তোমার শরীরের শেষ এনার্জিটুকুর আউন্স যদি তুমি ব্যয় করতে পারো সুইমে, তুমি ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবে। উঠাই। হোয়াট ডিড দাস ইন্ডিকেট বাই দিস রিমার্ক, এই মন্তব্য দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? এক্সপ্লেইন 2 or 3 সেন্টেন্সেস, 2 বা 3 বাক্যটা বর্ণনা করো। ব্রজেন্দাস ওয়াজ ইন্ডিকেটেড টু হিজ, দেখো, চান্স অফ ইমিডিয়েট সাকসেস বাই দিস রিমার্ক, তিনি এই যে মন্তব্যের পরে যে ইমিডিয়েট একটা সাকসেস পেতে যাচ্ছে সেটাকে ইন্ডিকেট করেছেন। হি আস্কড দ্য পিপল অন বোর্ড, তার বোর্ডে থাকা তার সাথে থাকা মানুষগুলোকে অ্যাকম্পেনিং মোটরবোট, মোটরবোটে যারা গিয়েছিল, ক্যাপ্টেন হাচিনচন ছিল, অফিসিয়াল যারা ডাব্লিউ যে উড ছিল, তারপরে তার একজন কি ছিল? ম্যানেজার ছিল।
দেখো মোটরবোট অ্যাবাউট দ্য টাইম দেন অ্যান্ড দ্য ডিস্টেন্স হি হ্যাড স্টিল টু গো, কয়টা বাজে কতদূর যেতে হবে যেটুকু জিজ্ঞাসা করেছিল। দে টোল্ড হিম, তারা তাকে বলেছিল দ্যাট ইফ হি ট্রাইড হিজ বেস্ট হি উড সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, যদি তার শরীরের সর্বশক্তিটুকু যদি সুইমে আজকে ব্যয় করে তাহলে সে ফ্রান্স থেকে ইংল্যান্ডে যাতায়াত করার জন্য সুইম করার জন্য সে ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবে। এরপর দেখো দিস ওয়াজ আ পিস অফ নিউজ অফ থ্রিলিং এক্সাইটমেন্ট ফর হিম, তার জন্য থ্রিলিং এক্সাইটমেন্ট ছিল এটা, যার কারণে তাকে এটাকে নাড়িয়ে দিয়েছিল। এরপরে দেখো এই নাম্বারের প্রশ্ন, হু অ্যাকম্পানিড দ্য ন্যারেটর, ন্যারেটরের সাথে কে কে ছিল আমরা ওখানে দেখেছি। হু ডিড দে অ্যাকম্পানি হিম, হাউ ডিড দে অ্যাকম্পানি হিম, তাহলে তারা কিভাবে তাকে সঙ্গ দিচ্ছিল দেখি। ইন হিজ সিক্স সুইম, ষষ্ঠবারের সুইমে, এটা হচ্ছে ষষ্ঠবারের সুইম ছিল যে 1961 সালের সেপ্টেম্বরের 22 তারিখ। দেখো ন্যারেটর ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, স্কিপার ক্যাপ্টেন ল্যান হাচিনচন অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার মিস্টার জাইও উড। ওনার ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজার ছিল, কোচ ছিল যে কাজী মোহাম্মদ আলী, স্কিপার ক্যাপ্টেন, ঠিক আছে, যে ওই মোটরবোট চালাইছিল, অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার যে লিপিবদ্ধ করবে মিস্টার জাইও উড। দে অ্যাকম্পানিড হিম ইন এ মোটরবোট, তারা একটা মোটরবোটে করে তাকে সঙ্গ দিচ্ছিল। এরপরে এফ নাম্বার দেখো, রাইট ডাউন দ্য অবস্ট্রাকশন দ্যাট স্ট্যান্ড বিটুইন দ্য চ্যানেলস সুইমার্স অ্যান্ড দেয়ার ড্রিমস, অর্থাৎ একজন ড্রিমার একজন সুইমার যখন সেটা জয় করতে যাবে, অবস্ট্রাকশন তাদের কি হয়ে থাকে, মনে করো সে কোন বাধাগুলোর সম্মুখীন হয়, ঠিক কোন কারণে তারা ব্যর্থ হয়, একজন সুইমার কি কারণে ব্যর্থ এটা জিজ্ঞাসা করেছে। দি অবস্ট্রাকশন দ্যাট স্ট্যান্ড বিটুইন দ্য চ্যানেল সুইমার্স অ্যান্ড দেয়ার ড্রিমস আর ইল্লাক, মন্দভাগ্য, অ্যান্ড আনপ্রেডিক্টেবল ওয়েদার, যেটা বলেছিলাম সেটাই, আনপ্রেডিক্টেবল ওয়েদার এবং ইল্লাকের কারণে একজন সুইমার অনায়াসে কিন্তু এটা জয় করতে পারে না। এরপরে দেখো প্রশ্ন হচ্ছে, হাউ ইজ দ্য ওয়েদার অফ ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল ওয়েদার কেমন আমরা জানি, গিভ ব্রিফ অ্যাকাউন্ট অফ দিস, এটা একটা বর্ণনা করো। আমরা জানি খুব বেশি ঠান্ডা পানি, ওয়েভস অনেক বেশি, উইন্ডস বেশি, আর তো অনেক, আর টাইডস অনেক বেশি, স্রোত অনেক বেশি। দ্য ওয়েদার অফ ইংলিশ চ্যানেল ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল, দ্য ওয়াটার ইজ কোল্ড বাইটিং, হাড় কাঁপানো ঠান্ডা, দ্য উইন্ডস অতিরিক্ত বাতাস, দ্য ওয়েভস অনেক বড় ঢেউ, দ্য টাইডস অনেক বেশি স্রোত, আর ভেরি স্ট্রং অ্যান্ড সিভিয়ার, খুব স্ট্রং শক্তিশালী, খুব ভয়ঙ্কর। হেয়ার ওয়েদার অ্যান্ড ইল্লাক কনস্পায়ার অ্যান্ড জয়েন হ্যান্ডস টু ডিফিট চ্যানেল সুইমার্স, ইল্লাক এবং ওয়েদার দুজনে হাত মিলাই বলে যেটা কাউকে জয় করতে দিব না। এরপরে দেখো এইচ নাম্বারটা দেখো, হোয়াট ওয়াজ দ্য গোল অফ ব্রজেনদাস, ব্রজেনদাসের গোল কি ছিল, ওয়ার্ল্ড রেকর্ড করা তার গোল ছিল। হোয়াট ডিড দিয়ে প্রশ্ন করলে পাস্ট ইনডিফিনিট টেন্স, হোয়াট ডিড হি ডু টু রিচ হিজ গোল, তার গোলে পৌঁছার জন্য সে কি করেছিল দেখো। দ্য গোল অফ ব্রজেনদাস ওয়াজ টু সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, হি হ্যাড বিন অ্যাস্ট্রাইভিং ফর 4 ইয়ার্স, 4 ইয়ার্স বলতে 1957 সাল থেকে 1961 সাল পর্যন্ত। এরপর দেখো, হি হ্যাড বিন স্ট্রাইভিং ফর ইয়ার্স টু সেট দ্য রেকর্ড, টু রিচ হিজ গোল হি রিচড হিজ লাইফ অ্যান্ড রেপুটেশন অ্যান্ড সোম দ্য চ্যানেল 6 টাইম, ষষ্ঠবারে গিয়ে সে কি করেছিল, এটা কি করেছিল, জয় করেছিল। এরপরে দেখো উনি কিন্তু 5 বার ব্যর্থ হয়েছিল, মানে 5 বার শিখেছিল কিভাবে জয় করতে হয়। তাহলে জীবনে প্রত্যেকটা ব্যর্থতা হচ্ছে এক একটা শিক্ষা। হাউ মেনি টাইমস ডিড দ্য ন্যারেটর ফেল টু সেট নিউ ওয়ার্ল্ড রেকর্ড অ্যান্ড ওয়াই, কেন তিনি কয়বার ব্যর্থ হয়েছিলেন এবং কেন। দ্য ন্যারেটর ফেল টু সেট নিউ ওয়ার্ল্ড রেকর্ড 5 টাইমস, দ্য ইন্ট্রিগুইং ওয়েদার অ্যান্ড ইল্লাক, ওই যেটা বলেছিলাম ব্যাড ওয়ে, আনপ্রেডিক্টেবল ওয়েদার এবং ইল্লাক। এরপরে দেখো সর্বশেষ যে প্রশ্নটা আছে, ডেসক্রাইব ওয়াই ব্রজেনদাস ওয়াজ ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড, তুমি বর্ণনা করো কেন ব্রজেনদাস খুব বেশি টায়ার্ড ছিল, এক্সজস্টেড ছিল। এখানে হোয়াট ওয়াজ দ্য টাইম, তখন কি ছিল, ওই যে 4টা বাজতে ছিল আর কি, ভোরবেলা। তা দেখো ব্রজেনদাস ওয়াজ ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড বিকজ হি ওয়াজ ফেসিং ডিফিকাল্ট অপোজিশন ফ্রম দ্য স্ট্রং টাইড, অতিরিক্ত টাইডের কারণে, স্রোতের কারণে তিনি সাঁতার কাটতে অনেক ব্যাক পাচ্ছিলেন। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 in the morning, সেপ্টেম্বর 22, 1961, 1961 সালের সেপ্টেম্বরের 22 তারিখ তিনি কিন্তু এটা কি করেছিলেন, জয় করেছিলেন। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বিনিবেদি বেশি, আসলাম দেখলাম জয় করলাম। তাহলে আমি বাড়তি কথা কোনো কিছু বলি নাই, আসছি শুধু পড়াইছি আর পড়াইছি, মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, এই টপিক থেকে 35 নম্বর আনসার করতে পারবা। সো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকে এতটুকু পর্যন্ত। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালোভাবে ক্লাসটা করছো। আমি কিন্তু জিজ্ঞেস করব কালাই এবং ডোবার কি, ডোবার ঠিক আছে, আল্লাহ হাফেজ। অফ করে দিই, আমি দিই।